রাত আবার হাঁটা ধরল, সন্ধ্যাও আবার পিছু নিয়েছে। ওর আকুতি শোনার সময়টুকুও যেন রাতের নেই। রাত ক্লিনিক থেকে বেরিয়ে উল্টো হয়ে দাঁড়াতেই সন্ধ্যার সাথে ধাক্কা খেলো। আমার পিছু পিছু না ঘুরে তোর চুমোপ্রমির সাথে বিয়ে প্ল্যান কর, আর শাশুড়ির সেবা যত্ন কর, কাজে লাগবে। নাকে ঘামের বদলে বিরক্তি লেগে রয়েছে রিমার। আজ রিনাটা আসেনি, একা একা সে কতটা সামলাবে। রান্নাঘরের চুলার আঁচে শরীর ভিজে গিয়েছে তার। তরকারির তীব্র জাজালো গন্ধ তার একদম সহ্য হয় না। গন্ধে নাকে বাড়ি খেলেই লাগাতার হাঁচি শুরু হয়ে যায়, অথচ তাকে রান্নার দায়ভারটা সামলাতে হয়। নাকের সামনে শাড়ির আঁচলটা চেপে নিয়ে মশলা কষাচ্ছেন আর নানা তন্ত্র কথা আওড়াচ্ছিলেন রিমা। কিন্তু সুতি কাপড়ের সরু সুতার ফাঁক দিয়ে গন্ধ নাকে ভারী ঠিকই লাগছে, হয়তো অতটা তীব্র নয়, তবুও সে আর হাঁচি আটকে রাখতে পারল না। কাঁপুনি দিয়ে হাঁচি দেওয়া শুরু হয়ে গেল। পাশ থেকে তিয়ামতি নাড়ুনিটা নিয়ে মশলা নাড়া দিতে দিতে বলল, তুই যা, আমি বাকিটা করে নিচ্ছি। রিমা শক্ত চাহনিতে তাকালো। ও কিছু বলে উঠতে পারেনি। পরপর 2-3টে হাঁচির দান শেষ করে মশলার মতো ঝাঁস নিয়েই বলল, তুই আবার রান্নাঘর এসেছিস? আমার কথা শুনতে তোর ভালো লাগে না? কি ভেবেছিস সব দায়িত্ব আমার কাঁধে দিয়ে ভাইয়ার মতো পালিয়ে যাবি? রিমা ঝাড়ির সাথে সাথে তিয়ামতির হাত থেকে নাড়ুনিটা ছো মেরে নিয়ে নিলেন। আর কত দায়িত্বের বোঝা আমার উপর দিবি বলতো? আমি যে নুয়ে পড়েছি সেই খেয়াল কি তোদের নেই? তিয়ামতি রিমার দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে মুচকে হাসছে। দুটো ভাই বোন এমন কেন ভালোবাসাগুলো সব সময় ঝাঁঝালো জিনিসের পেছনেই রাখে? একটু সামনে রাখলে কি খুব খারাপ হবে? কষানো মশলাতে সবজি ঢেলে দিয়ে ঢাকনা ঢেকে বলল, এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? আবার হাসছিসও, সমস্যা কি তোর? আমাকে দেখে তোর হাসি পাচ্ছে? আমি কি রং মেখে সংঝে আসি তোকে সার্কাস দেখাচ্ছি? তিয়ামতি ওর কথার বিপরীতে রিমাকে জড়িয়ে নিয়ে বলল, তোরা আমাকে এত ভালোবাসিস কেন বলতো? এখানে ভালোবাসা কোথা থেকে আসলো? আমার না মাঝে মাঝে তোকে জড়িয়ে ঘুমাতে ইচ্ছে করে। সেই যে 8 বছর আগে আম্মুকে জড়িয়ে ঘুমিয়েছিলাম, তারপর তো আর এই সুখটাও পাওয়া হয়নি। ইদানিং আমার বাচ্চাদের মতো ইচ্ছে জাগে, এই যেমন এখন তোকে চুমু খেতে ইচ্ছে করছে। তিয়ামতি নিজের ইচ্ছে পেশ করার সাথে সাথে রিমার গালে চুমু খেয়ে আবার ওকে জড়িয়ে ধরে আছে। চোখের কোণে পানি চিকচিক করছে রিমার। মেয়েটা স্বামী সুখটাও পেল না। আমার বান্ধবীটা কেন এমন অভাগী হয়ে জন্মালো? ওর কপালে একটু কি স্বামী সুখের ফোঁটাও পড়েনি? পড়লে কি খুব ক্ষতি হয়ে যেত? কেন এমনটা হলো? আজ ভাইয়া থাকলে দিনগুলো অন্যরকম হতো। চোখের কোণের পানিটা চোখেই শুকিয়ে নিলেন রিমা। ধরা গলাটা স্বাভাবিক করে বললেন, এমনি গরমে মরি মরি অবস্থা, আর তুই জড়াজড়ি শুরু করে দিয়েছিস। ছাড় তো আমাকে। তিয়ামতিকে জোর করে নিচ থেকে ছাড়িয়ে ওর কপালে হাত দিল। জ্বরটা তো মনে হয় তরু তরু করে পারছে। রাত কি জানে, জেনে কি হবে শুনি? ও তো গাদা গাদা ওষুধ ধরিয়ে দেবে, আর কত ওষুধ খাবো বলতো? আমার তো মনে হচ্ছে পুরো বিশ্বের সকল ওষুধ আমারই পেটে জমে পচে গলছে। তুই কি চাচ্ছিস এই বয়সে আমার হাতে থাপ্পড় খেতে? তিয়ামতি নাক খুঁচিয়ে বলল, যেমন ভাই তার তেমন বোন, শুধু বকেই গেল, জোর দেখিয়েই গেল, একটু ভালোবাসলো না। ভালোবাসার মতো কাজ করিস নাকি যে ভালোবাসবো? রিমা তরকারিতে ঝোল দিয়ে তিয়ামতির দিকে এগোলো। ওকে নিয়ে সোজা ওর রুমের দিকে এগোচ্ছে। দুপুরে খাবার শেষ করে সবেই শুয়েছিল তিয়ামতি। চোখের তার ঘুম নেই, কিন্তু ঘুমেরা তাকে বড্ড জ্বালাতন করছে। চোখের পাতা ভারী করে রেখেছে, অথচ পাতা বন্ধ করলেই নাই।
আজকাল ঘুমেরাও তার সাথে লুকোচুরি খেলে। তিয়ামতি চোখটা বন্ধ করে ভাবনার দুয়ারে পা ফেলল। তখনই সন্ধ্যা আগমন বিছানার উপর ধপাস করে বসে পড়ল। তিয়ামতির মুখের কাছে বসে শাসিয়ে বলল, তোমার ছেলেকে তুমি কিছু বলবে নাকি আমি শরবত বানিয়ে খেয়ে ফেলবো? কিসের শরবত বানাবি রে? সন্ধ্যার শাসানি সুর মিলে গিয়ে অভিমান ভাষা বেঁধেছে। মামি শুনছি, বল। আমি একটা গুরুতর কথা নিয়ে এসেছি, আর তুমি শোয়া থেকে উঠলেও না। রাতের নামে নালিশ দিতে এসেছিল তো। একজনের নামে আর কত নালিশ দিবি বল তো? আমি তো বিরক্ত হয়ে পড়েছি। তুই হচ্ছিস না, হতে দিলে তো হব। তোমার ছেলে কি আমাকে একটু শান্তি দেয়? উফ! তিয়ামতি এবার শোয়া থেকে আধো শোয়া হলেন। এবার কি হয়েছে বল তো? তোমার ছেলে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আমাকে বিয়ে দেবে। কার সাথে? মনে হচ্ছে তুমি বেশ খুশি, তাই বললাম নাকি? তাহলে কার সাথে বিয়ে সেটা জেনে তোমার কি কাজ? তুমি তোমার ছেলেকে কিছু বলবে নাকি তাই বলো? এভাবে কিভাবে বলবো? আগে তো আমার সবটা জানতে হবে, তাই না? সন্ধ্যা একটা দীর্ঘ শ্বাস ছেড়ে তিয়ামতিকে সবটা খুলে বলছে। তিয়ামতিও বেশ মনোযোগী ভঙ্গিমায় শুনে যাচ্ছে, সাথে তাল দিয়ে মাথাটা ডানে বামে উপর নিচ করছে। মাঝে মাঝে কপাল ভাঁজ ফেলে ভ্রু সংকুচিত করে ভাবও প্রকাশ করছে। তিয়ামতি সবটা শোনার পর আগের ন্যায় শুয়ে পড়ে বলল, যাওয়ার পথে জানালার পর্দাটা নামিয়ে দিয়ে যাস তো, আজকে রোদের তাপটা বেশিই তীব্র। সন্ধ্যা বসা থেকে উঠে দাঁড়ালো, নাক ফুলিয়ে বলল, আমি কি তোমাকে রূপকথার গল্প শোনালাম যে তুমি ঘুমাতে চাচ্ছ? আমার তো তাই মনে হলো মামি। বুঝছি তোমার আমাকে কেউ ভালোবাসো না, থাকবো না আর এ বাসায়। যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাব। সন্ধ্যা অভিমান নিয়ে বের হতে চাইলে ওকে জোর করে নিজের পাশে বসিয়ে দিয়েছে তিয়ামতি। মাথায় হাত বুলিয়ে বললেন, আমার পাগলিটাকে এত খেপাস কেন বলতো? হয়তো সে তোর সামনে কঠিনভাবে কখনোই আসেনি, কিন্তু তোর তো অজানা নও, তাও এমন করিস কেন? দেখিস লাগাম ছেড়ে যখন টগবগিয়ে উঠবে তখন কপাল চাপড়িয়ে মরবি। তাহলে আমি যা চাই সে তা দেয় না কেন? তুই কি তাকে দিয়েছিস? এভাবে চললে তো দেখা যাবে দুজন দুপথে বাসিন্দা হয়ে যাবি। তুই তো জানিস রাত তোকে কত ভালোবাসে, তাও কেন ওকে এভাবে জ্বালাচ্ছিস? এবার তো বন্ধ কর। করব না। তোমার ছেলে যদি হৃদ মামার ছেলে হয়, আমিও হৃদ মামার ভাগ্নে। তার জেদ থাকলেও আমারও জেদ আছে। দেখি কার জিদ কত হয়। সন্ধ্যার কথায় তিয়ামতি হতভম্বিত। সন্ধ্যা ভালোবাসার বাঁধন ছেড়ে উঠে পড়ল। তিয়ামতি বলে উঠল, অতি জেদ ভালো না, হিতে বিপরীত হতে পারে। পারবে তো? সন্ধ্যা থমকে গেলে আবার পা চালিয়ে দরজার কাছটাতে গিয়ে বলল, তোমার ছেলেকে সাবধান করে দিও। ফের যদি আমার সামনে বিয়ের কথা পারতে আসে আমি কিন্তু গলা টিপে দেব। আর হ্যাঁ, আমি যা চাই তা না নিয়ে তোমার ছেলের চাওয়া আমি দেব না। এখন সে যতই ছল ছাতুরি করুক না কেন, এই বিয়েও হবে না, আর তোমার ছেলে জিততেও পারবে না। আগে আমার পাওনা চাই। এমনটা করা কি ঠিক হচ্ছে? তোর কি মনে হচ্ছে না বেশি বেশি করছিস? সন্ধ্যা এবার তিয়ামতির দিকে ঘুরে দাঁড়ালো। দরজা ছেড়ে ওর কাছে এসে কাঠ গলায় বলল, তোমার ছেলে করতে পারলে আমিও পারি। আরে বাবা, ও তো তোর কথা ভেবেই আমি বলেছি ভাবতে। সে ছোটবেলা থেকে দেখে আসছে তোমার ছেলে আমার জীবনের অতি ক্ষুদ্র পদক্ষেপের সিদ্ধান্তটাও সে নেয়। আমি কোথায় থাকবো, কিভাবে থাকবো, কোন পথে পা চালাবো, কোন জামাটা পরবো, কোন খাবারটা খাবো, সবটা তার মতো চলে আসছে। মামি, সে কেন এমন করছে এতে আমার কোনো মাথা ব্যথা নেই। তার ইচ্ছে হলে আমি ছোট রুমে বন্দি থাকতেও প্রস্তুত, কিন্তু সেটা তার আমাকে বলতে হবে, অন্য কারো ধারা নয়।
তোমার ছেলে কেন আমাকে এসে বলে না, সন্ধ্যা তুই এমনটা করবি না, অমনটা করবি না, তোকে গার্লস কলেজে পড়তে হবে, কোনো ছেলের সাথে কথা বলবি না, এমনটা কেন বলে না? কেন আব্বুর মাধ্যমে, আম্মুর মাধ্যমে না হয় তোমার মাধ্যমে জানতে হয়? তোমাদের হুকুম ভেবে পালন করতে হয়। আমি তো তার হুকুম মানতে চাই, সে এটা কেন বোঝে না? কেন একটু ভাব নিয়ে বললেন, এবার তো বলেছে তাই না, যা বিয়েটা করে ফেল, তোর ইচ্ছেও পূরণ হবে, আর রাতেরও। সন্ধ্যার চোখগুলো ছোট ছোট করে রাগ রাগ নিয়ে তাকিয়ে আছে তিয়ামতির দিকে, কিন্তু রাগটা পড়ার আগেই সেখানে আর্দ্র মায়া জায়গা করে নিয়েছে। মামি, তোমার গলাটা এমন ফুলো ফুলো লাগছে কেন? দেখি দেখি। সন্ধ্যা হাত বাড়িয়ে দেখতে গেলে তিয়ামতে আটকিয়ে বলল, আরে বেহারে, শুনলে ওই এইটুকু আধটু হয়। তিয়ামতের অজুহাত গায়ে মাখেনি সন্ধ্যার। দ্রুত গলায় নরম কাপড় পেঁচিয়ে দিতে দিতে বলল, মামি, আমি তোমার সেবা করতে চাই, অন্য কারণ না। তোমার ছেলেটাকে একটু বোঝাবে প্লিজ, না হলে আমি কি থেকে কি করে বসবো আমি নিজেও জানি না। তাকে ছাড়া তো আমার দুনিয়া শূন্য। তিয়ামতি সন্ধ্যার গালে হাত রেখে বলল, তোদের দুটোর পাগলামি দেখলে আমার শুধু হাসি পায়। তুই খেপিয়েছিস, তুই শান্ত কর, লাগামটা ঠিক মতো ধরে রাখিস। ফ্যানের ঠিক মাঝ বরাবর বিছানাতে আরাম আসনে বসে আছে রাত। কলো ল্যাপটপ চোখে অনুসন্ধান আর হাতের আঙ্গুলের পায়চারি। এমন মনোবীক্ষণ হয়ে কি দেখছে? দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই ভাবছিল। সন্ধ্যা, তোর বরের জন্য রিং সিলেক্ট করছি, কোনটা চাই তোর, হীরা নাকি সোনা? রাতের এমন দ্রুত বয়ে যাওয়া প্রশ্ন সন্ধ্যা ভাবনা থেকে বেরিয়ে এলো। অন্য মনস্কটা ছাড়িয়ে ধপ ধপ পা ফেলে রাতের দিকে তেড়ে এসে বলল, তোমাকে বলছি না আমি বিয়ে করব না। রাত সন্ধ্যার কথা হাওয়ায় উড়িয়ে দিয়েছে, এমন ভাব করে নিজের ল্যাপটপটাতেও মনোযোগী হলো। এটা ওটা টিপে সন্ধ্যার দিকে বাড়িয়ে ধরলো। দেখ, এই পেজটা কালেকশন বেশ ভালো, এক্সক্লুসিভ। আমি ভেবেছি তোদের দুজনের রিং আমার পক্ষ থেকে গিফট হবে। অনলাইনে অর্ডার করব। এদের ডেলিভারি রেটিং বেশ চাঙ্গা। কোনটা পছন্দ জলদি বল। সন্ধ্যা রাতের হাত থেকে ল্যাপটপটা কেড়ে নিতে যাবে তা বুঝতে পেরে চট করে সরিয়ে নিল রাত। এত যে সন্ধ্যার রাগ তরতর করে বেড়ে গিয়ে মাথার তালু ফুটে হয়ে যাওয়া অবস্থা। ইচ্ছে হচ্ছে ল্যাপটপকে নয়, রাত ভাইয়াকে তুলে একটা আছাড় মারতে। এই গাম্বু শোটাকে তো একটা মারলে হবে না, অনেকগুলো মারতে হবে, কম করে হলেও শতাধিক। রাত ল্যাপটপটা অন্য পাশে রেখে বললেন, কি করতে চাচ্ছিস এটা? আমি পুরো 2 ঘন্টা ধরে এই দুটো আংটি খুঁজে বের করেছি। আমার এত পরিশ্রম তুই এভাবে মাটিতে আছাড় মারতে চাইছিলি? সন্ধ্যা আর নিজেকে ঠিক রাখতে পারল না। সোজা রাতের আরাম আসনের উপরে নিজের ল্যাপটপের ন্যায় বসে পড়েছে। রাতের শর্ট শর্ট ঝাঁকড়া চুল মুটিয়ে নিয়ে চোখ বন্ধ করে ফেলল। রাগে ফেটে পড়ে চুল টানতে টানতে বিলাপ করে যাচ্ছে, আমি বিয়ে করব না, করব না, করব না। সন্ধ্যা, ছাড় আমাকে। এই রে, আমার সব চুল আজ মরদেশে পা ফেলবে নাকি? তখন তো আমি টাকলু বলে যাব। ছাড় না, লাগছে খুব। সন্ধ্যা চোখের সাথে সাথে যেন কানের পর্দাও বন্ধ করে নিয়েছে। রাতের আর্তনাদ তার কর্ণধরে পৌঁছাচ্ছে না। সে তার কাছে আরও সূক্ষ্মভাবে চালিয়ে যাচ্ছে। কোনো উপায়ন্তর না পেয়ে সন্ধ্যার হাত নিজের হাতের মুঠো পুড়ে নিল রাত। বেশ শক্তি প্রয়োগ দখলে এনে ওর পিঠে ঘুরিয়ে নিয়েছে। 2 হাত একে অপরের ওপর পড়ে আছে। রাতের হাতে শক্ত বাঁধনের চাপে সন্ধ্যা তখনও চোখ বন্ধ করে আছে। বন্ধ ব্যবস্থা চোখের পাতা কেঁপে কেঁপে উঠছে। ভেতরের মনেগুলো হয়তো অস্থির হয়ে পড়েছে। অতিরিক্ত রাগের ফলে নিঃশ্বাসটাও কেমন গরম হয়ে উঠেছে। রাত
মুগ্ধ মুগ্ধের মতো সন্ধ্যার বদনখানি দৃষ্টিপাত করেছে। আমাকে অনেক জ্বালিয়েছিস, এবার নিজেও একটু জ্বলে নে, তারপর দুজন একসাথে জ্বলবো আদরের দহনে। রাত নিশিছি সন্ধ্যা, এভাবে পরপুরুষের কোলে চড়ে আছিস? শাওনের কথা কপাল পূর্বে মনে হচ্ছে। এভাবে জারতার কোলে বসে পড়লে তো সর্বনাশ। সন্ধ্যা তাৎক্ষণিক চোখ খুলে বলল, তুমি পরপুরুষ? পরপুরুষ নয় না তাহলে কি? তুমি তো আমার ভালো। সন্ধ্যার ঠোঁট দুটোকে বৃত্তের মতো গোল করে আটকে গিয়েছে। রাত উৎকণ্ঠে বলল, ভালো কি? সন্ধ্যা নিজের হাতের বাঁধন খোলার জন্য ছটপট করতে করতে বলল, ভালো ভাইয়া, ছাড়ো, আমি ঘুমোতে যাব। সন্ধ্যার কথায় প্রেক্ষিতে রাত বাধ্য ছেলের মতো হাত ছেড়ে দিয়েছে। সেও রাতের কোল থেকে নেমে রাতের রুম ছেড়ে বেরিয়ে গেল। সন্ধ্যার চলে যাওয়ার পথে চেয়ে আসে রাত। ভেবেছিলাম ভালোবাসা নয়, কবুল শুনবো, কিন্তু তুই মনে হয় তা চাস না। তাহলে যেটা চাস সেটাই হোক। আমি আবার সেই পুরনো চাওয়াতেই ফিরে গেলাম। আমার এখন ভালোবাসা চাই, তারপর কবুল। বিয়ের টেনশনে সারা রাত ঘুম হয়নি সন্ধ্যার। বিয়েটা কিভাবে বেচতে দেবে তার ছটকাটায় ব্যস্ত ছিল। কিন্তু তার ছকে তো লাল বাতি, সবুজ বাতি পড়েনি। এখন কি হবে? কিভাবে আটকাবে সে এই বিয়ে? রাতের কাছে নিজের সব কুকীর্তিক গল্প বিনষ্ট করে নিজের মনের কথা জানালেন। ছাড়ার কোনো উপায় মেলেনি সন্ধ্যার। কিন্তু এভাবে হেরে যাবে এটাও যেন মেনে নিতে পারছে না। করবেটা কি? সন্ধ্যা সারা রাতটা বিছানায় ছটপট করে শুয়ে থাকলেও ভোর হওয়ার পর আর পারছে না। সকালে মিষ্টি আলোর রোদটা যতই করা হচ্ছে, তার বুকের ভেতরটা ততই তোলপাড় শুরু হয়ে যাচ্ছে। করবেটা কি? বিছানা ছেড়ে খালের রুমের পায়চারি শুরু করে দিয়েছে। কয়েকবার এপার থেকে ওপারে হাঁটাচলা করতে রুমে আরও কারো আসার প্রতিধ্বনি পাচ্ছে। সন্ধ্যার দৌড়ে বিছানায় উঠে পাশ ফিরে শুয়ে পড়ল। চোখ দুটো গভীরভাবে বন্ধ করে কোন খাড়া করে আসে, কি রে, এখনো বিছানা ছাড়িসনি? তোর চুমু প্রেমী তো এসে পড়েছে। রাতের কণ্ঠে সন্ধ্যা তেলে বেগুনে জ্বলে উঠেছে। তবে এখন যে ঝাটকা দেখাবে তার ঝাঁজটা নিজের মাঝে আটকে নিয়েই চোখ টিপে বন্ধ করে শক্ত হয়ে শুয়ে রইল। রাত সন্ধ্যার কানের কাছে ফিসফিস করে বলল, আজকের অভিনয়টা অনেক বেশিই কাঁচা। উঠবি নাকি? আমি কোলে তুলে শাইনের কোলে বসিয়ে দিয়ে আসবো। সন্ধ্যা চট করে উঠে পড়ল। রাত মুচকে মুচকে হাসছে। সন্ধ্যা সেদিকে তাকিয়ে ভাবছে, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, এবং উঠছে রে তোর বিয়ে, এই দুটো পদবাক্য যেন একমাত্র তার জন্যই গুণীজনরা আড়িয়েছিলেন। পেছন থেকে সন্ধ্যার কণ্ঠ পেয়ে রাত একদম ভেঙে পড়েছে। পেছনে ঘুরেই সন্ধ্যাকে গভীরভাবে জড়িয়ে ফুঁপিয়ে উঠল। রাতের চোখের নোনা পানি সন্ধ্যার কাঁধের শশাংশে গিয়ে পৌঁছেছে, যা গড়িয়ে যাচ্ছে ওর পিঠ বেয়ে। সন্ধ্যার চোখটা বন্ধ করে আবার ঢেকে উঠল। রাত ভাইয়া। সন্ধ্যার ডাকে সাড়া না দিয়ে ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরছে রাত। সন্ধ্যা কণ্ঠ টেনে বলল, আমি শাওন ভাইয়াকে বিয়ে করব, আর সেটা কালকেই। রাত শ্বাসরুদ্ধ চুপ। নিজের কেঁপে ওঠা ফোঁপানিটাও থমকে রেখেছে। সন্ধ্যার পিঠে লেগে থাকা হাতের বাঁধনটা আলগা করছে ধীর গতিতে। সেভাবেই কিছু সেকেন্ড নিজের মধ্যে চলা সব গতি পরিধি নিস্তব্ধ করে রেখেছে। রাতের এমন অসাড় হয়ে যাওয়াটা যেন বুঝতে পেরেছে সন্ধ্যা। গলার মধ্যে কাটা বিঁধে থাকার যন্ত্রণা হচ্ছে তার। চোখের কোণে পানি চিকচিক করতে চাইছে, কিন্তু সে দিলে তো। নাক দিয়ে দীর্ঘ নিঃশ্বাসের বুকটা ভেতর বাহির ওঠানামা করিয়ে দৃঢ় কণ্ঠে বলল, বিয়েটা আমি কালকেই করতে চাই, শাওন ভাইয়ের সাথে। তুমি কথা বলবে নাকি আমি? রাত আর সন্ধ্যার স্পর্শে ডুবে থাকতে পারছে না। চোখের পানিটা এতক্ষণে নিজের বাঁধে আটকে পড়েছে। নিয়ন্ত্রণে কি এসেছে, নাকি সন্ধ্যার চোখে চোখ পড়লেই আবার তলুম যুদ্ধে বাঁধ ভেঙে ফেলবে? ভাঙলে ভাঙবে, তবুও সে এখন সন্ধ্যার চোখে চোখ রাখবে।
মেয়েটা চাইছে কি? সন্ধ্যার দিকে একদৃষ্টি চেয়ে আছে রাত। চোখের নোনা তরলে টলমল, এখনো ভাতটা ভাঙেনি। পূর্ণ চাঁদে স্তব্ধ জ্যোৎস্না পুরোটাই পড়েছে সন্ধ্যার মুখে। রাতের অটল দৃষ্টে তাকিয়ে থাকার সামর্থ্য করে উঠতে পারছে না সন্ধ্যা। নিজের চঞ্চলন দৃষ্টি স্থির করতে বড্ড বেশি বাধ্যবাধিকতায় ভুগছে। আমার দিকে তাকা। রাতের ভারী কণ্ঠস্বর সন্ধ্যার কানে নয়, বুকে শীতল ঝড় বইয়ে দিয়েছে। মানুষটাকে সে ছোটবেলা থেকে দেখে এসেছে, কখনোই এমন করুণ রূপী নয়, সব সময় হাসি মুখী, না হয় চরম ছটফটানি। ছটফটানিটা তো তার জন্যই ছিল। মাঝে মাঝে অভিমানে কৃষ ফিনফিনে ছায়াও সে চোখে টাউর করতে পেরেছিল, তবে সেটা নামমাত্রই। রাত কখনোই তা সন্ধ্যাকে বোঝাতে দেয়নি সে মানুষটা আজ তার বুকে ঢলে পড়ে যাচ্ছে কি। চাপা কষ্টের নোনা পানি তার স্পর্শে ছেড়ে ফেলতে চাইছে, অথচ সে কিনা নোনা পানির তিক্ততাকে প্রকট করে তুলছে। সন্ধ্যা এদিক ওদিকে বিক্ষুব্ধি চাহনি নিয়ে বলল, আমি ছেলে মানুষই করছি না রাত ভাইয়া। 18 বছরে যুবতী হয়ে কাকে বিয়ে করব, সে অধিকারটুকু আমার আছে। তোমারও তো তাই ইচ্ছে ছিল, তাই না? এখন আমারও সেই ইচ্ছে। সন্ধ্যা রাতের দিকে তাকালো, কিন্তু বুঝতো রাতের চোখে নোনা পানির বদলে অনল ঝরে পড়েছে। তবে সেই অনলের তেজটা খুবই ক্ষীণ। এই অনল তো তার তেজ পুরোটা রাতের মাঝে বিলিয়ে দিয়েছে। রাত সন্ধ্যার মুখবির চেপে ধরেছে, সাথে সাথে সন্ধ্যা নিজের চোখ দুটো বন্ধ করে ফেলল। ডান হাত বা হাত, দু হাতের পরনে জামাটা খামচে আছে। রাত ওর বন্ধ চোখের দিকে তাকিয়ে বলল, রুমে যা। তুমি যাবে না? সন্ধ্যার প্রশ্নের উত্তর দিতে পারছে না রাত। কথা পেট ছেড়ে গলা বেয়ে আসছে না। কণ্ঠনালীটা কি তার অকোজ হয়ে পড়েছে? হলেই তো ভালো। আজকাল খুব বেশি বেড়ে উঠেছে তার কণ্ঠনালী। না হলে মায়ের সাথে সে কিভাবে চড়া গলায় চিৎকার করে উঠেছিল। সে ছেলে মায়ের সাথে এমন দূরভাবে কথা বলতে পারে, তার কণ্ঠনালী তাৎক্ষণিকভাবে ছিঁড়ে হাজারো টুকরো হয়ে যাওয়া উচিত। তারটা কি এমনই হয়েছে? না হলে সে করে নেবে, কিন্তু কিভাবে? আমার রুমে যেতে ভয় লাগছে, আমাকে একটু দিয়ে আসবে? আসতে ভয় নেই, যেতে ভয়। নিজের কণ্ঠে নিজেই চমকিত রাত। গলার স্বরটাও এতটাই পাল্টে গিয়েছে কিভাবে। রাত ভাইয়া, আমার ঘুম পাচ্ছে। তোকে ঘুমাতে মানা করেছে কে? যা গিয়ে শুয়ে পড়। বললাম যে ভয় লাগছে। তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমা। এমন শক্ত কথা তো রাত তার সন্ধ্যাকে বলে না। তাহলে কি এবার বুকটা খুব বেশি ক্ষত হয়ে গিয়েছে? রেগে গিয়ে বলছে নাকি অভিমান নিয়ে? বেশ কয়েক মিনিট পেরিয়ে গিয়েছে। রাত উল্টো ঘুরে পিনপতন নীরবতায় মিশে যাচ্ছে। মাঝরাতের মধু বাতাসে ঝাপটা পড়ছে পুরো শরীরে। কেমন এক ঠান্ডা অনুভূতি। চাঁদের আলোয় রজনী অন্ধকারের সাথে মিশে গিয়ে সাদা কালোর হাট বসিয়েছে। সে হাটে কি সে একাই ক্রেতা? তাহলে বিক্রেতা কে? নাকি সে নিজেই ক্রেতা ও নিজেই বিক্রেতা, দায়িত্ব পালন করছে? কিন্তু কেনা বেচা হচ্ছে কি? চাঁদের আলো নাকি সাদা কালো কষ্ট? বাতাসে মধু বাতাসটা এখন অনেকটাই মচমচে হয়ে উঠেছে। ছাদের পাশেই আম গাছের পাতাগুলোর মরমরে শব্দে রাতের কেনাবেচা বন্ধ। সন্ধ্যা কি চলে গিয়েছে? রাত পাশ ফিরেই ফিক করে হেসে ওঠে। পাগলিটা দেখি সত্যি সত্যি দাঁড়িয়ে ঘুমোচ্ছে। রাত আর সময় নষ্ট করলো না। কোনো চিন্তা ভাবনা ছাড়াই সন্ধ্যাকে কোলে তুলে নিলে। সিঁড়ি বেয়ে নিচে নামছে। ছাদে আর যাতায়াত খুব কম। খোলা আকাশের সৌন্দর্য সে নিজেই বারান্দা থেকেই উপভোগ করছে, কিন্তু যখন মনে হয় বারান্দার স্বল্প আয়তায় বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে না, তখনই ছাদে আসা হয় সবার আগোচরে। তবে সে কিনা চাইলেও তার পিছু পিছু সন্ধ্যার আগমন ঘটবেই। এই একটা কাজে রাত আজও অনভিজ্ঞ। এত কিছু সন্ধ্যার অগোচরে ঘটিয়ে আসছে, অথচ ছাদ যাত্রাটা সে কিছুই জানতে পারে না। রাত সন্ধ্যার ঘুমশ্রী মুখটার দিকে
চেয়ে নিরস্বরে বলল, অন্যবারের মতো আমাকে বিরক্ত করতে আসিসনি, তাহলে কেন এসেছিলি? হৃদয় খরণ করতে সন্ধ্যাকে বিছানায় শুইয়ে দিয়েছে রাত। ফ্যানের সুইচটা অন করে ড্রিম লাইটটাও জ্বালিয়ে দিয়েছে। রুম ছেড়ে বেরিয়ে যেতে চাইলেও মনটা সায় দিচ্ছে না। আখিটা চাইছে সন্ধ্যার ঘুমশ্রী আর একটুখানি আখি বরণ করতে। রাত চরণ ফেলে সন্ধ্যার কাছে এগিয়ে এসেছে, মেঝেতে হাঁটু ভর করে বসলো। আজ এত পিপাসা পাচ্ছে কেন রে স্বপ্নবধূ? নিজের ডান হাতটা সন্ধ্যার ললাট স্থলে স্পর্শ করতে ও নড়ে উঠেছে। রাতের হাতটা টেনে নিচ্ছে সন্ধ্যা, গাল স্পর্শে মেখে নিয়ে আবার গভীর ঘুমের নিঃশ্বাস ছাড়ছে। রাতের ভিজে ওঠা চোখটাকে স্বাভাবিক আনতে চোখটা বন্ধ করে নিয়েছে। সাথে সাথে কল্পনার কচু বাক্য, আমি শাহিন ভাইয়াকে বিয়ে করব, আর সেটা কালকেই। রাত চট করে চোখের পাতা ঝাপটা খুলে ফেলল। কোনো ভাবনা টানতে না ঢুকে নিজের হাতটা হেঁচকা টানে সরিয়ে নিয়েছে। সময় ফুরিয়ে যাওয়ার পূর্বেই পা বাঁকিয়ে হাঁটা ধরল। কথায় কথায় ভালোবাসি শব্দটা যেমন গতিতে ঝড়ের মতো পাহাড়ে চড়ে ওঠে, ঠিক তেমনই আবার মাটিতেও চলে আসে। ওঠার কাজটা চলে পূর্ণ বয়সে, আর নামার কাজটা চলে ঠিক তেমন গতিতেই পূর্ণতার ভার মানে বুড়ো বয়সে। এই বয়সটাই ভালোবাসি। চুমু দেওয়ার শরীরের স্পর্শ, বিভিন্ন অবাস্তন কথাতে প্রেম জাগে না, অভ্যাসে জাগে। এই যেমন এখন রিমা সিকান্দার সাহেবের চোখের চশমাটা খুলে নিয়ে শরীরের চাদরটা ঠিকভাবে মেলে দেবে, তারপর নিজেও বালিশের ছোট্ট জায়গা দখলে মাথাটা রাখবে। এটা তার রোজ রাতের অভ্যাস। এখানে তার প্রেম জাগে। একদিনও যদি সে এটা মিস করে, তবে মনে হয় তার রাতের ঘুম হারাম। অথচ কাঁচা বয়সে স্বামীর জলদি ঘুমের জন্য কত রাতই না ঝগড়া করে পার করেছে। আর এখন সে চশমা খুলে দেওয়ার জন্য অপেক্ষায় থাকে। রিমা সিকান্দার সাহেবের চশমা স্পর্শ করতেই উড়ে নড়ে উঠলেন। বন্ধ চকটাও খুলে গিয়েছে। তবে এতে রিমার দোষ নাই, দরজায় কড়া পড়ার দোষ। রিমা ঘড়ির দিকে তাকিয়ে দেখে 3:25। ঘড়ি ছেড়ে সিকান্দার সাহেবের দিকে তাকালেন। দুজনে চোখাচোখিতে এশারায় ভাবছেন, এত রাতে কে? রাত, তোমার কি মাথার সমস্যা হয়েছে? আই মিস মাথায় কোনো আঘাত পেয়েছিলে? সিকান্দার সাহেবের কথায় রাতের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া ঘটেনি। মুখের ভাবে বোঝা যাচ্ছে সে জানতো এমনই হবে। এতে বেশ নিরাশ হলেও সিকান্দার সাহেব পাশ থেকে রিমা এসে রাতকে বিছানায় বসিয়ে দিলেন। স্নেহের হাত স্পর্শে বললেন, তোকে এমন দেখাচ্ছে কেন বাবা? কিছু হলে আমাদের খুলে বল। জানিস না সন্ধ্যার মতো তোর কষ্টও আমার বুক পড়ে। রাতে স্থির দৃষ্টি মেঝেতে নত যেন অবস্থায় নিচু সরে বলল, ফুপা, সব সময় তো আমার ইচ্ছেতেই সন্ধ্যার পথ চলা। এবার না হয়? সিকান্দার সাহেব হুঙ্কার করে উঠলেন, তাই বলে নিজের বিয়ে নিজেই ঠিক করে ফেলবে? বেশি বেড়ে গিয়েছে মেয়েটা। গালে দুটো সটাক সটাক পড়লেই ঠিক হয়ে যাবে, আর সেটা তোমার হাত থেকে হলে বেশি মানাতো। দাঁড়াও, ওর মাথা থেকে বাড়াবাড়ির ভূতটা এখনই নামিয়ে আসছি। সিকান্দার সাহেব রাতের কোনো এশারা তোয়াক্কা না করেই হাঁটা ধরলেন। দরজার ধারে পৌঁছতেই রাতের অনুরোধের সুর, ফুপা প্লিজ একটু শান্ত হন। সিকান্দার সাহেব থামলেন, তবে ক্ষান্ত হলেন না। বুকে চলছে তখনও রাগের খুলকি। রাত বিছানা ছেড়ে ফুপার কাছে এসে বলল, শাহিন বর্তমানে সরকারের 2য় শ্রেণীর একজন কর্মকর্তা। বেতন বেশ ভালো। প্রথম শ্রেণীতে যাওয়ার তরজোর চলছে, হয়তো খুব শীঘ্রই চলে যাবে। দেখতে শুনতেও বেশ ভালো, সেটা তোমরাও জানো। আর সব থেকে বড় কথা, সায়ন সন্ধ্যাকে খুব পছন্দ করে, আর সন্ধ্যা তোকে ভালোবাসে। সিকান্দার সাহেব রাতকে সব সময় তুমি সম্বোধন করলেও অতিরিক্ত রেগে গেলে তুইতে চলে যায়, এটা রাতের জানা। তাই সে খুব ভালো করে ওনার রাগের গভীরতা মেপে নিয়েছে। নিজের কথাটা ওভাবে ছিনিয়ে নেওয়াতে রাগের খারাপ লাগেনি, কিন্তু শেষাংশ ছিল খুবই ক্ষতপূর্ণ। রাতও চোখের পলকের মতো উত্তর দিল, ও আমাকে কখনোই বলেনি, তোমাদেরকেও বলেনি।
তোমরা আমার দিকটা ভেবেই এমন ভেবে নিয়েছো। শাহিনকে ভালোবাসে এটা নিশ্চিত বলেছে। সিকান্দার সাহেবের তাচ্ছিল্য প্রশ্নে রাত নীরব। কি হলো বলেনি, বিয়ে করবে বলেছে। বাহ, খুব ভালো। ও বললে আর তুই বিয়ে দিবি বলে প্রতিজ্ঞাও করে ফেললি। আমাদেরকেও মানতে চলে এসেছিস, অথচ কিছুদিন আগেও তুই ওর ছেলে মানুষিতে বিরক্তি হতি। তাহলে আজ কেন এত সিরিয়াস দেখাচ্ছিস? কারণ এবার ওর চাওয়াতে কিছু ছিল ফুপা। এটা ওর হুটহাট ভাবনা থেকে আসেনি। আমি ওর মুখ দেখেই বুঝেছি ও এই ব্যাপারে গভীর চিন্তা ভাবনা করে তবেই এই সিদ্ধান্তে এসেছে। ফুপা, এটা ওর বাচ্চামি নয়। রাত, আমি এই বিয়েতে সম্মতি দেব না। কেন দেবে না? তুমি কি আমার কাছে কৈফিয়ত চাচ্ছ? না ফুপা, অপরাধ নিচ্ছেন কেন? আমি কারণটা জানতে চাচ্ছি। আমি দিতে বাধ্য নই। ফুপার এমন কঠিন আচরণে বেশ অবাক হচ্ছে রাত। এই মানুষটার সরলতা সবসময় রাতকে ভাবিয়েছিল, কিন্তু আজ এমন কঠিন রূপ বড্ড বেমানান ঠেকছে তার কাছে। রিমা সিকান্দার সাহেবের দিকে কিছু বলবে ভেবে এগুলোতেই উনি বলে উঠলেন, আমার মেয়ে, আমার ইচ্ছে, এখানে অন্য কারো হস্তক্ষেপ আমি মেনে নেব না। রাত চুপচাপ বেরিয়ে আসতে গিয়েও আবার থমকে গেল। কিছুটা জোর নিয়েই বলল, আপনার মেয়ে বলেই আপনার কাছে অনুমতি চেয়েছিলাম। বিয়ে তো হবেই, হোক সেটা বাড়ি অথবা কাজী অফিসে। আমিও দেখি কে আটকাতে আসে। রাত দ্রুত পথে চলে যেতেই রিমা শব্দ করে হেসে উঠল। এতে সিকান্দার সাহেব বেশ বিরক্ত নিয়েই বললেন, সেদিনের জন্ম নেওয়া পুচকি ছেলে আমাকে ইন্টারেস্টলি শাসিয়ে গেল, আর তুমি হাসছো? সিকান্দার সাহেব যেন দারুণ একটা জোকস বললেন। এমন ভাব সাহেবের রিমা হাসিতে গড়াগড়ি খাওয়া অবস্থা। সমস্যা কি তোমার? আমার ভাইয়ের সামনে গেলে তো তোমার হাঁটু কাঁপতো, আর তার ছেলের সামনে তোমার অদৃশ্য কাঁপুনি দেখেই তো হাসি পেল। আমি কাঁপলাম, এখন তো কাঁপছই। এই যে নাকটা কেমন নড়ে চড়ে উঠছে দেখো। বিশ্বাস না হলে তুমি আয়নায় গিয়ে দেখতে পারো। সিকান্দার সাহেব সত্যি সত্যি আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নাক গুটিয়ে দেখছে। রিমা আরেক দফা হেসে নিয়ে বলল, রাতের সাথে ভাব দেখায় যেও না। ওর কাছে তো বাধা দিতে পারবে না, শুধু শুধু উঁচু নাকটা নিচু হবে। সন্ধ্যাকে অন্য ছেলের ঘাড়ে চাপিয়ে দেবে, আর আমি চুপ করে বসে থাকবো? রিমা রহস্যময়ী হাসি দিয়ে বলল, ভুলে যেও না হৃদ ভাইয়ের ছেলেও। দেখবে সন্ধ্যা চোখ বুঝবে একজনকে দেখো, আর চোখ খুলে দেখবে আর একজনকে। দাদুর বালিশের নিচ থেকে নিঃশব্দে আলমারির চাবিটা নিয়েছে রাত। আলমারির ভেতরের ড্রয়ারটা খুলতেই চোখের ঝলমলিতে উঠেছে। ড্রয়ার ভিত্তি এলোমেলো টাকা জমা পড়ে আছে। 1 টাকার কয়েন থেকে শুরু করে 1000 টাকার নোটও আছে এতে। ড্রয়ারটা খুলে নিয়ে মেঝেতে বসে পড়েছে রাত। দাদুর দিকে তাকালো। লাইট জ্বালাবে ভেবেও ইচ্ছাবাদ নিজের ফোনের লাইটটা জ্বালিয়ে নিয়েছে। বেশ আরাম করে বসে এলোমেলো টাকাগুলোকে সাজিয়ে নিচ্ছে পরপর। অন্যের টাকা নয়, এগুলো রাতের টাকা। হ্যাঁ, রাতেরই টাকা। দাদুর কাছে সে জমিয়েছিল। ছোটবেলা একবার এক বিয়ে বাড়িতে গিয়েছিল রাতের পুরো ফ্যামিলি। বরাবরের মতো সন্ধ্যা রাতের হাত ধরে বিয়ের সাজ উপভোগ করছিল। হঠাৎ সন্ধ্যা বলে উঠল, রাত ভাইয়া, ওই সাপ কাপড়টা আমারও চাই। রাত বিস্ময় নিয়ে বলল, সাপ কাপড় কি? সন্ধ্যার রাতের বিস্ময় কাটাতে বিয়ের কোণের দিকে আঙ্গুল ইশারায় বলল, ওই যে ওই আন্টিটাকে লাল সাপের মতো পেঁচিয়ে রেখেছে সেটা। ওই কাপড়টা? রাত একগাল হেসে বলছিল, এটাকে বেনারসি বলে। যা খুশি তাই বলুক, সাপের মতো পেঁচিয়ে থাকে বলে সাপ কাপড়? তুমি এখন আমাকে কিনে দেবে নাকি বলো? আমার কাছে তো এখন টাকা নেই, বাড়ি যাই, তারপর আম্মুর কাছ থেকে টাকা নিয়ে কিনে দেব। রাতের মন খারাপকে আরও বাড়িয়ে দিয়ে সন্ধ্যা ঠোঁট উল্টিয়ে কান্না করে দিল। অভিমান ভর্তি মুখে বলল, আমি চাইলে তোমার কাছে থাকে না, লাগবে না আমার কিছু।
থাকি না তোমার সাথে, যাও। সন্ধ্যার রাগ ভাঙাতে আম্মুকে নিয়ে শাড়ি কিনেছিল রাত, কিন্তু সন্ধ্যা অভিমান দেখিয়ে সেটা আর নেয়নি। সেদিনের পর থেকে রাত সব সময় পকেট ভর্তি টাকা রেখেছে, কিন্তু কখনো প্রয়োজন পড়েনি। রাত টাকাগুলো চোখের সামনে ধরে মনে মনে বলল, বিয়ে যেভাবেই হোক তোকে তোর সাপ কাপড়ে পেঁচিয়ে কোণে সাজাবো। রাতকে থাপ্পড় মারার পর থেকে তিয়ামতি এক অস্থিরতায় ভুগছে, সাথে চাপা কষ্টে বুক ব্যথা শুরু হয়ে গিয়েছে। চোখের অন্ধকার নেমে আসার মতো রাত শেষ হতে চলল, অথচ অস্থিরতা কাটিয়ে ঘুমের দেশে পাড়ি জমাতে পারছে না সে। এই কেমন যন্ত্রণা! তিয়ামতি বুকের হাঁসফাঁস কমাতে একটা ঘুমের ট্যাবলেট খেয়ে নিল। চোখে ঘুমের আদান নেমে আসতেই চোখ বন্ধ করে নিয়েছে। বেশ কিছুক্ষণ কেটে যেতেই তীক্ষ্ণ ভর ভর শব্দ কানে বাজছে। এমন তীব্র শব্দে তিয়ামতি বিছানা ছেড়ে উঠে পড়ল। শব্দ অনুসারে পা চালিয়ে রান্নাঘরে এগোচ্ছে। অন্ধকারে কারো ছায়া দেখে তার চমকানো উচিত, কিন্তু সে ভয়ে চিৎকার না করে স্বাভাবিক গলায় বলল, লিত ভাইয়া। তিয়ামতির ডাকে রিত ব্লেন্ডারের শব্দ বন্ধ করে দিয়েছে। ঢাকনা খুলে একটা গ্লাস নিয়ে তাতে তরল কিছু ঢাললো। তিয়ামতি কয়েক কদম এগিয়ে এসে বলল, তুমি কি করছো? হৃদের ব্যস্ত গলায় উত্তর, শরবত বানাচ্ছি। শরবত? তোর ফেলে দেওয়া ওষুধের শরবত। চলবে।